দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত 7 রাজ্যে। এরই মধ্যে ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে সেনাবাহিনী। বাতিল করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট। সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণে পতন ঘটল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পড়েছে নরেন্দ্র মোদীর বাসভবন, পার্লামেন্ট ভবন থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা। জনরোষ থেকে বাঁচতে পারেননি মন্ত্রী, রাজনীতিবিদরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। দিল্লির মসনদ কি তবে সত্যি কাঁপতে শুরু করেছে? 40 বছরের রেকর্ড ভেঙে সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে দেশকে মার্কিন স্বার্থে বিক্রির অভিযোগে দিল্লি অভিমুখী কোটি কোটি কৃষক। ইতিহাস বলছে, ছাত্র আর কৃষকরা যখন একসাথে রাজপথে নেমে আসে তখন স্বৈরাচারের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশ্বের যত বড় প্রভাবশালী স্বৈরাচারী শাসকই হোক না কেন, তার বিরুদ্ধে যখন রাজপথে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে, তখন তার পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বের প্রভাবশালী শাসকদের মধ্যেও যদি চেঙ্গিস খানের কথা অথবা নমরুদের কথাই বলি, তাদের পতন হয়েছিল সামান্য তুচ্ছ একটা ঘটনার মধ্য দিয়ে। এবং আমাদের চোখের সামনের ঘটনা যদি বলি, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা সব সময় বলতো যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না এবং শেখ হাসিনার পতনও অনিশ্চিত। অথচ আমরা দেখলাম যে সামান্য তুচ্ছ ঘটনার মাধ্যমেই সেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনা সে দেশ ছেড়ে, শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা ভারতে পালিয়ে গেল। ঠিক তদ্রূপভাবে এবার ভারতের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলে ঐক্যবদ্ধভাবে দিল্লির ফেরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদীর বাসভবনে হামলা ও ঘেরাও করায় ইতিমধ্যেই দিল্লির ফেরাউন নরেন্দ্র মোদী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ভারতের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদী বাসভবন ঘেরাও করার পরে নরেন্দ্র মোদী যে ইতিমধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে নরেন্দ্র মোদীর মতো বিশ্বের প্রভাবশালী স্বৈরাচারী সরকারদের যেভাবে তুচ্ছ ঘটনায় পতন হয়েছে এবং এই নরেন্দ্র মোদীরও সেভাবে যে পতন হতে যাচ্ছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্ষমতা বড় অদ্ভুত, নেশাগ্রস্ত এবং অন্ধ করে দেওয়া এক মায়াজাল। যখন কোনো মানুষ বা একটি পরিবারে ক্ষমতার মসনদে যুগের পর যুগ ধরে বসে থাকে, তখন তাদের চারপাশের স্তাবক আর চাটুকারেরা তাদের মগজে একটি ভয়ঙ্কর বিষ ঢুকিয়ে দেয়। তারা বোঝাতে শুরু করে, আপনি অদ্বিতীয়, আপনি আনপ্যারালাল, আপনাকে ছাড়া এই দেশ অচল, এই পৃথিবী অচল। এই স্তুতির সাগরে ভাসতে ভাসতে একসময় রক্তমাংসের মানুষগুলো নিজেদের ঈশ্বর বা ফেরাউন ভাবতে শুরু করে। তারা ভুলে যায় যে তারা মাটির তৈরি এবং একদিন এই মাটিতেই তাদের মিশে যেতে হবে। তারা রাষ্ট্রযন্ত্র, পুলিশ, সেনাবাহিনী আর বিচার ব্যবস্থাকে নিজেদের পকেটে পুরে ফেলে মনে করে তাদের এই সিংহাসন অবিনশ্বর, তাদের পতন অসম্ভব। কিন্তু তারা একটি চরম সত্য ভুলে যায়। যখন পৃথিবীর কোনো শাসক দম্ভ ভরে নিজেকে আনপ্যারালাল বা অদ্বিতীয় বলে দাবি করে, ঠিক তখনই মহাকালের সিংহাসনে বসে থাকা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মুচকি হাসেন। তিনি তার নিজস্ব অদ্ভুত এবং নাটকীয় উপায়ে সেই দাম্ভিকদের জানিয়ে দেন, এই মহাবিশ্বে আনপ্যারালাল কেবল একজনই, আর তিনি হলেন সৃষ্টিকর্তা স্বয়ং। বাকি সব অহংকার কেবলই তাসের ঘর। ইতিহাসের পাতাগুলো উল্টালে এমন আনপ্যারালাল দাবি করা স্বৈরাচারীদের পতনের ভুরি ভুরি দৃষ্টান্ত চোখে পড়ে, যা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। একদম নিখুঁত একটি উদাহরণ চেঙ্গিস খান।
চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা সামরিক জাদ্রেল শাসক এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জেনোসাইডার বা গণহত্যাকারী। তার অশ্বারোহী বাহিনীর খুরের শব্দে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত রাজাদের রক্ত হিম হয়ে যেত। তিনি কোটি কোটি মানুষকে হত্যা করে মাথার খুলি দিয়ে পাহাড় বানিয়েছিলেন। তার ধারণা ছিল পৃথিবীর কোনো অস্ত্র, কোনো সেনাবাহিনী তাকে হত্যা করতে পারবে না। কিন্তু সৃষ্টিকর্তা তাকে কিভাবে শেষ করলেন? কোনো বিশাল যুদ্ধে নয়, কোনো পরাক্রমশালী বীরের তলোয়ারের আঘাতেও নয়। বিশ্বের অর্ধেক জয় করা এই দানবের পতন হয়েছিল অত্যন্ত তুচ্ছ হাস্যকর একটি কারণে। সামান্য একটি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে তিনি আঘাতে ধুকে ধুকে মারা যান। নমরুদের কথা মনে আছে? নিজেকে খোদা দাবি করা সেই নমরুদ, যার বিশাল সাম্রাজ্য আর অট্টালিকার অহংকার আকাশ ছুঁয়েছিল। সৃষ্টিকর্তা তাকে মারার জন্য কোনো বিশাল ড্রাগন পাঠাননি, পাঠিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এবং বিরক্তিকর প্রাণী, একটি ল্যাংড়া মশা। সেই মশা নমরুদের নাকের ফুটো দিয়ে মগজে ঢুকে যায়, আর মশারের কামড়ের যন্ত্রণায় নিজের মাথায় জুতো পেটাতে পেটাতে সেই আনপ্যারালাল রাজার করুণ মৃত্যু হয়। গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি পুরো পৃথিবী জয় করার স্বপ্নে মত্ত ছিলেন, তার মৃত্যু হয়েছিল মাত্র 32 বছর বয়সে সামান্য একটি মশার কামড়ে হওয়া ম্যালেরিয়া বা টাইফয়েড জ্বরে। ইতিহাস বারবার এই মেসেজটাই দিয়ে যায়, পরাশক্তিদের অহংকার চূর্ণ করার জন্য সৃষ্টিকর্তার কোনো বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। প্রকৃতির একটি ছোট্ট তুচ্ছ ইশারাই যথেষ্ট। এবার ইতিহাসের সেই অমোঘ সূত্রটিকে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া 5 আগস্টের বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন। গত 15 বছর ধরে বাংলাদেশে কি চলছিল? শেখ হাসিনা এবং তার পরিবার নিজেদের আক্ষরিক অর্থেই আনপ্যারালাল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মন্ত্রী, এমপি, আমলা থেকে শুরু করে রাস্তার পাতি নেতা পর্যন্ত সবাই একটা কথাই বলতো, নেত্রী ছাড়া বাংলাদেশ অন্ধকার, ওনার কোনো বিকল্প নেই। তারা এমন এক ভয়ের রাজত্ব, এমন এক আয়নাঘর আর পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল যে দেশের 18 কোটি মানুষের মনেও একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছিল। দেশের প্রতিটি সাধারণ মানুষই মনে মনে ভাবত, এই মহিলার পতন তো স্বাভাবিকভাবে কোনোদিন সম্ভব নয়। হয়তো তার মৃত্যু ছাড়া এই দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাবে না। আমরা সবাই ভেবেছিলাম হয়তো কোনো ভয়ঙ্কর সামরিক কূ হবে, হয়তো বড় কোনো আন্তর্জাতিক যুদ্ধ লাগবে, তবেই হয়তো এই দুর্ভেদ্য সরকারের পতন ঘটবে। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? তিনি এই অহংকারী রক্তপিপাসু স্বৈরাচারের পতন ঘটাতে কোনো সেনাবাহিনী পাঠালেন না। তিনি পাঠালেন এই দেশের সাধারণ নিরস্ত্র কিছু ছাত্রছাত্রীকে, যাদের হাতে ছিল না কোনো বন্দুক, ছিল না কোনো বিদেশি ফান্ডের জোর। আবু সাইদ বা মুগ্ধদের মতো সাধারণ তরুণরা যখন 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দিল, তখন সেই আনপ্যারালাল স্বৈরাচারের সিংহাসনের ভিত কয়েকদিনের মধ্যেই বালির বাঁধের মতো ধসে পড়ল। আর পতনের দৃশ্যটা কেমন ছিল? যে নেত্রী আগের দিনও দম্ভ করে বলেছিলেন, আমি শেখ মুজিবের মেয়ে, আমি পালাই না, পরদিন তাকে মাত্র 45 মিনিটের নোটিশে একটি সামরিক হেলিকপ্টারে করে পালাতে হলো। তার এই পতন কোনো বিরচিত পতন ছিল না, তার পতন হয়েছিল ভন ভন করা ঠুনকো মাছির মতো। হ্যাঁ, ঠিক একটা মাছির মতোই তাকে লেজ গুটিয়ে নিজের দলের লাখ লাখ নেতাকর্মীকে মৃত্যুর মুখে ফেলে রেখে এক কাপড়ে দেশ থেকে পালাতে হয়েছিল। যে নেত্রী নিজেকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ভাবতেন, আজ তিনি ভিনদেশের একটি অজ্ঞাত সেফ হাউসে বন্দী আছেন। তার কাছে আজ একটি পাসপোর্টও নেই। প্রকৃতির এই নির্মম এবং নাটকীয় প্রতিশোধের চেয়ে বড় কোনো থ্রিলার কি হলিউডের কোনো স্ক্রিপ্ট রাইটার লিখতে পারবে? ইতিহাসের এই নির্মম রসিকতাগুলো কেবল অতীত নয়, এগুলো হলো বর্তমান এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। আজ যখন আমরা ভারতের দিকে তাকাই, তখন সেখানেও আমরা দেখতে পাই এক নতুন ফেরাউনের উত্থান। নরেন্দ্র মোদী এবং তার কট্টরপন্থী ISS সরকার আজ নিজেদের আনপ্যারালাল ভাবতে শুরু করেছে। তারা মনে করে হিন্দুত্ববাদের বিষাক্ত আফিম খাইয়ে আর ED CBI দিয়ে তারা অনন্তকাল ভারতের 140 কোটি মানুষকে শাসন করবে। তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অবজ্ঞা করছে। তারা বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রকে নিজেদের পেছনের উঠোন ভেবে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তাদের উগ্রপন্থী নেতারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে অখণ্ড ভারতের হুঙ্কার দিচ্ছে আর বাংলাদেশের মানচিত্র গিলে খাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তারা ভুলে গেছে, অহংকারের চূড়ায় বসে থাকা মানুষগুলোর পতন সবসময়ই সবচেয়ে ভয়াবহ হয়। মোদির এই রিগড সিস্টেম বা জালিয়াতি সাম্রাজ্য হয়তো বাইরে থেকে খুব শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ভারতের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং জেনজি প্রজন্মের তরুণদের মনে যে ক্ষোভের বারুদ জমছে, তা যে কোনো দিন বিস্ফোরিত হতে পারে। যে সৃষ্টিকর্তা চেঙ্গিস খানকে একটি ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়ে মারতে পারেন, যে সর্বশক্তিমান আল্লাহ শেখ হাসিনাকে ঠুনকো মাছির মতো দেশছাড়া করতে পারে, সেই প্রকৃতির কাছে মোদি বা অমিত শাহের এই মেকি হিন্দুত্ববাদী সাম্রাজ্য গড়িয়ে দেওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। রাত গভীর হচ্ছে। দিল্লির রায়সিনা হিলে হয়তো আজ কারো চোখে ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন রাজপথের আন্দোলনরত তরুণদের মুখ। তারা হয়তো ভাবছেন, পুলিশ দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন, যার টাইমার অন করে দিয়েছেন স্বয়ং মহাকালের নিয়ন্তা। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে অহংকারী রাজারা তাদের কিস্তিমাতের টিকে এগোচ্ছে।
ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন এক দিন আসবে যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগেই দিল্লির রাজপথেও শোনা যাবে সেই একই গগনবিদারী হুঙ্কার যা একদিন ঢাকার রাজপথকে প্রকম্পিত করেছিল। সেদিন ভারতের তরুণরাও বুক পেতে দিয়ে বলবে, হয় মুক্তি নয় মৃত্যু। সাসপেন্স এখন তুঙ্গে। এই তরুণ প্রজন্মের পারমাণবিক প্রতিরোধী আন্দোলন কি সত্যি ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে? মোদি কি পারবেন এই আসন্ন গণঅভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ক্ষমতা আর দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই মহাবিশ্বে যখনই কোনো মানুষ বা পরিবার নিজেদের আনপ্যারালাল ঘোষণা করে, সৃষ্টিকর্তা তখনই তার সবচেয়ে নিপুণ এবং নাটকীয় স্ক্রিপ্টটি লেখা শুরু করেন। মেঘ ঘনীভূত হচ্ছে আর ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে অহংকারীদের সমস্ত মেকি রাজত্ব। খেলা তো কেবল শুরু। ভারতে চলমান আন্দোলনের মাঝেই হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি দেশ ছেড়ে পালিয়েছেন তারা দুজন? Why is the Prime Minister silent? What is the reason? ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করা হয়েছে। পোস্টে একটি ছবিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ছবির উপর মিসিং বা নিরুদ্দেশ লেখা হয়েছে আর ক্যাপশনে লেখা হয়েছে গায়েব। মূলত এই পোস্টের মাধ্যমে কংগ্রেস বুঝিয়েছে যে যখনই দায়িত্ব নেয়ার পালা আসে তখন এই দুজন গায়েব হয়ে যান, তাদের টিকিটিও আর খুঁজে পাওয়া যায় না। ভারতে মেডিকেল পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাজধানীর দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে হাজারো শিক্ষার্থী ও তরুণ প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের পর আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি, আলোচনা হলে তা হতে হবে যন্তর মন্তর কিংবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে। বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে 10টি এজাহার দায়ের করেছে এবং বুধবার রাতের সংঘর্ষের পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যেও হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির কারণে মধ্য দিল্লির 16টি মেট্রো স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভ চলাকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের হুমকি দিতে দেখা যায়। ওই পুলিশ সদস্য বিক্ষোভে অংশ নিলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্য পবন সাঙ্গালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভের সমর্থনে দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট ও ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ডিনের নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়েছে। ভারতের স্বৈরাচার সরকার নরেন্দ্র মোদীর সরকার, তারা ভারতের মানুষদের উপর যেইভাবে দমন পীড়ন করছে এবং যেইভাবে আন্দোলনরত ছাত্র জনতাকে যেইভাবে নির্যাতন করছে, তাতে ভারতের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক তারা নতুন করে নরেন্দ্র মোদীর এই গুজরাটের কসাইদের বিরুদ্ধে আরও নতুন করে শক্তি বাড়িয়ে এরপরে ঝাঁপিয়ে পড়ছে এবং ভারতের ছাত্র জনতা এখন সরাসরি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছে। যেই কারণে কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর এই বিজেপির সরকারের যেই সমস্ত বিরোধী দলের নেতাকর্মীরা আছে বা ভারতের যেই সমস্ত বিরোধী দলের নেতাকর্মীরা, তারা সকলে এবার এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছাত্র সমাজের সাথে একসাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি ভারতের যেই সমস্ত তারকারা রয়েছে তারাও এই ছাত্র আন্দোলনে তারা সকলে সমর্থন দিয়েছে এবং তারাও ছাত্র জনতার যেই দাবি সেই দাবির সাথে তারাও একমত পোষণ করছে। সুতরাং ভারতে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছাত্র সমাজ এবং ছাত্র জনতা তারা যেই দাবি উত্থাপন করছে,
নরেন্দ্র মোদী বিজেপির সরকার সেই দাবিকে যদি মেনে নিত, সাদরে গ্রহণ করত, তাহলে হয়তোবা ভারতের জনতা হয়তোবা তাদের আন্দোলন থেকে ফিরে আসতো। কিন্তু এই বিজেপি সরকার তারা উল্টোভাবে ভারতের ছাত্র জনতার বিরুদ্ধে আরও দমন পীড়ন করছে এবং বিভিন্নভাবে ছাত্র জনতার উপরে ক্র্যাকডাউন চালাচ্ছে এবং সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্র জনতার উপরে হামলা করছে তার বাহিনীর মাধ্যমে। সুতরাং গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর এবং বিজেপির উচিত ভারতের জনগণের পালস বুঝে কাজ করা অথবা ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যাওয়া। তো এই বিষয়ে আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।